সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। আজকে প্রবাস থেকে বলছি, আরও একটি অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আছেন আপনাদের সকলের পরিচিত জনাব হাসান আমজাদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন জনাব ফারুক আহমেদ মুন্না, তাকেও আপনারা চেনেন। ফারুক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রবাস থেকে অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনার দর্শক শ্রোতাদেরকে নববর্ষের হ্যাপি নিউ ইয়ার সবার জন্য শুভেচ্ছা। আহ ধন্যবাদ হারুন ভাই, আসসালামু আলাইকুম। আহ, প্রবাস থেকে বলছি, যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা নববর্ষের 2025 এবং হ্যাপি নিউ ইয়ার। আর হারুন ভাই, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই নতুন বছরে আমরা ভালো কিছু করব, আমাদের প্রিয় দেশবাসী অনেক ভালো কিছু করবে, আমাদের বাংলাদেশটা আসলে অনেক ভালো কিছু করবে এই নতুন বছরে। কিন্তু আহ, এর মধ্যেও, এত আশার মধ্যেও আমরা আসলে আশা নিরাশার দৈন্যতা দেখতে পাই আমাদের বাংলাদেশিদের মধ্যে, বাঙালি জাতির মধ্যে। সেই নিরিখে আমরা আজকে আমাদের প্রোগ্রামের নাম রেখেছি আশা নিরাশার দৈন্যতার বাংলাদেশে হচ্ছেটা কি। আমরা অনেক রকমের নেগেটিভ পজিটিভ খবর বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, আর টিভি চ্যানেলগুলোতে দেখতে পাই যে কি হচ্ছে বাংলাদেশে। প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের খবরগুলো। কিছুটা রং মেখে, কিছুটা অরিজিনাল, সব কিছু মিলিয়ে আসলে আমরা যারা প্রবাসে আছি তারা উৎকণ্ঠায় থাকছি বাংলাদেশের জন্য। আমার প্রিয় বাংলাদেশে আসলে হচ্ছেটা কি। বহু রকমের খবর চাউর হচ্ছে যে কি হতে যাচ্ছে বাংলাদেশে। আমি যদি একটু হাসান আমজাদ ভাইয়ের কাছে যাই, হাসান আমজাদ ভাই, আপনি কি মনে করেন আমাদের যে আশা নিরাশার মধ্যে একটা দৈন্যতা চিরদিনই আছে বাঙালি জাতির, সেই দৈন্যতার এই সময়ে বাংলাদেশের এই ক্রান্তিকালে এটি আসলে কতটুকু কি হচ্ছে, আসলে বাংলাদেশে কি হচ্ছে? থ্যাংক ইউ। অনেক বড় স্পেকট্রামে আপনার প্রশ্ন, তো আমি সংক্ষিপ্ত করে বলতে চেষ্টা করি যে 5 আগস্টে তার যে ঘটনাটা ঘটলো, সেটি তো নিঃসন্দেহে বাংলাদেশের জীবন ছাড়াও বিশ্বের যে কোনো ইতিহাসের দিকে তাকালে একটা অবিস্মরণীয় ব্যাপার। তো এই অবিস্মরণীয় ঘটনাটা তো আহ, এভাবে শুধু ঘটেনি যে একজন লোক চলে গেল, পালিয়ে গেল, আমরা আর একজন লোককে নির্বাচন করলাম আর আমাদের দেশে আবার শান্তি ফিরে আসলো। এরকম কখনো ঘটবে না, ঘটে না। তাহলে আমরা কোথায় ছিলাম, কি হয়েছিল আমাদের সেই গত 15-20 বছর ধরে? আমাদের নেতা নির্বাচন পদ্ধতি একেবারে ভেঙে পড়েছিল, আমাদের সামাজিক কাঠামো ভেঙে পড়েছিল, দুর্নীতি, অশান্তি, শিক্ষা ব্যবস্থা, তারপরে বিচার ব্যবস্থা, সবকিছুতেই আমরা একেবারে ভেঙে পড়েছিলাম। অর্থনীতি। তো সেখান থেকে যখন এ ধরনের একটা সুযোগ পাওয়া গেল, আমাদের উচিত এবং প্রত্যাশা এরকম ছিল যে আমরা নতুন দেশ গড়ব। যে ছাত্র জনতা যেভাবে প্রাণ দিল, তাতে আমাদের সেই প্রত্যাশাটা আরো বড় হয়ে উঠলো যে হ্যাঁ, আমাদের একটা নতুন বাংলাদেশ গড়া দরকার। সেই প্রত্যাশা ছিল যে আমরা তাহলে অনেকগুলো আমাদের ভালো কাজ করতে হবে, তারপরে আমরা আবার নেতা নির্বাচনের দিকে যাব। আমাদের ইলেকশন প্রসেসটাকে ভালো করতে হবে, আমাদের কনস্টিটিউশন দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে, দলীয় একটা দলিল করা হয়েছে, সেটাকে নতুন করে করতে হবে। আমাদের বিচার ব্যবস্থাকে দলবাজ করা হয়েছে, সেটাকে সরাতে হবে। আমাদের জনপ্রশাসন পুরোটাই শরীর কলুষিত হয়ে গেছিল, সেটাকে ব্যবস্থা করতে হবে। অত্যন্ত সুন্দর কথাগুলো আপনি বলছেন। আমি একটু থামাই হাসান ভাই। এরই মধ্যে আমরা যে একটা একেবারে শুরুতে আশ্বস্ত হয়েছিলাম যে একটা সংস্কার হবে, সেই লক্ষ্যে অনেকগুলো কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে, 10টি কমিশন। এবং এই 10টি কমিশনের দু একটির কমিশনের রিপোর্ট কিছুটা এসছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেন জানি মুখ থুবড়ে পড়েছে সবকিছু। এখানে আসলে ব্যাপারটা কি যে ডক্টর ইউনূস সাহেব যেটুকু চেয়েছিলেন এটুকু সম্ভবত অন্যদের বিরোধিতার কারণে হচ্ছে না, কিছুটা বাধাগ্রস্ত হয়ে গেছে অলরেডি। হবে এরকম না, আমার কাছে মনে হচ্ছে হয়ে গেছে। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি ওইখানেই বলছিলাম যে আমাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস যেভাবে চেয়েছিলেন বা যেভাবে করতে চেয়েছিলেন, আমি মনে করি যে অত্যন্ত বেসিক বিষয়গুলোতে তিনি হস্তক্ষেপ করেছিলেন এবং সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের রাজনৈতিক
দলগুলো যারা দুদিন পরেই ক্ষমতায় যেতে চাইছে, তাদের কাছে মনে হচ্ছে যে আর কত বেশি সংস্কারের কি দরকার, রাজনৈতিক দলগুলোই সংস্কার করবে। তারা আর সংস্কার, বিশেষত সংবিধান সংস্কার করতে পারবে না এই ইন্টারিম গভর্নমেন্ট। তারা এই ধরনের যুক্তি দেখাচ্ছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সব যুক্তি খুবই ঠুনকো এবং অপ্রয়োজনীয় এবং অদেশপ্রেমিক সুলভ। কারণ সংবিধান তো এখন, সংবিধান মেনে তো আর এই গণবিস্ফোরণ ঘটেনি। সংবিধানকে আমাদেরকে দেশের মতো করে নতুন করে তৈরি করতে হবে, এটাই বাস্তবতা। সংবিধান দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেলা হয়েছে। কোনো রাজনৈতিক দল এককভাবে কোনো সংবিধান সংশোধন করতে পারে না, হওয়া উচিত না জনগণের প্রত্যাশার বাইরে। কিভাবে এই দেশের মানুষ বিশ্বাস করবে যে যারা এখন ক্ষমতা আসতে চাইছে তারা এসেই সব সংস্কার করে ফেলবে দেশের মানুষের পক্ষে? তারা তো নিজের দলের মতো সংস্কারই করবে। সুতরাং এই প্রাপ্তির ক্ষেত্রে এই ধরনের দ্বন্দ্ব এখনো আছে। সম্ভবত সবকিছু ভালো করে সংস্কার হবে না। আমি দিব্য চোখে যেটা দেখতে পাচ্ছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু একেবারে ছোট আকারের, তাদের কাজের মধ্যেও অনেক রকম ভুল ভ্রান্তি ইতিমধ্যে দেখা যাচ্ছে, দূরদর্শিতার অভাব রয়েছে। তো এই রকম পরিস্থিতিতে উনি যেমন বলেছেন, চিফ অ্যাডভাইজার মহোদয়, যে একটা গ্রহণযোগ্য সংস্কারের পরে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাবে। তো আমার ধারণা ওই রকম অল্প কিছু সংস্কার হয়ে ইলেকশনের দিকে চলে যাবে এবং আমরা আবারও আমাদের প্রত্যাশার পেছনে ছুটতে থাকবো, কবে আবার একটা ভালো সংস্কার হবে, তাহলে কি কবে আপনি মনে আমাদের। করেন হাসান ভাই, এই যে আহ, প্রধান উপদেষ্টা মহোদয় যেটি চেয়েছিলেন সেটি যদি, এই যে একটা সুযোগ আমাদের সামনে এখন যদি হাতছাড়া হয়, এটি আবার কবে আমরা বাংলাদেশের মানুষ এই সুযোগটা পেতে পারে যদি এখন না হয়? আপনার যদি মনে হয়, আমি আপনার এই শোতেই কোনো একবার দিন বলেছিলাম যে আমাদের আবারও মরীচিকার মতো হয়তো ঘুরতে হতে পারে, যে আবার কে আমাদের ভালো কাজ করে দেবে। তবে আমি নিশ্চিত আমরা আর একজন ডক্টর ইউনূস আর কখনোই পাবো না। এবং আমার মনে হয় যে এই ডক্টর ইউনূস অন্তত আর কোনোদিন আসবে না নিশ্চয়ই না। বাঙালি জাতিকে সহযোগিতা করতে। আমি একটু ফারুক আহমেদ মুন্না ভাইয়ের কাছে যাব। মুন্না ভাই উন্মুখ হয়ে আছে, কি জানি বলতে চাচ্ছে, কি জানি বলতে চাচ্ছে। মুন্না ভাই একটু বলেন। না, আমি চমৎকার বর্ণনা শুনছিলাম হাসান ভাইয়ের, বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বোধহয় সপ্তাহ দুয়েক আগেই আপনাদের সাথে এই আলোচনা অনুষ্ঠানে এসেছিলাম, এবং তখন আমি বলেছিলাম যে আসলে যে বাংলাদেশ শিশু রাষ্ট্র ইন সেন্স অফ শাসনতান্ত্রিক প্রক্রিয়াতে। তো এই শিশু রাষ্ট্র বলার একটা আসলে একটা যৌক্তিক কারণ ছিল। কারণটা ছিল হচ্ছে যে আহ, আমরা বরাবরই উঠছি 10 ধাপ, পিছাচ্ছি 15 ধাপ। রাইট। তো যার কারণে পেছানোটা বেশি হওয়াতে আমরা আবার সেই শুরু জায়গা থেকেই চলে এসেছি। ওই কারণে আমি শিশু রাষ্ট্র বলছিলাম যে যথার্থ আমরা আসলে কথা। আমরা আসলে কিছুই শিখতে পারি নাই বোধহয়। যাই হোক, আমি আপনার আশা এবং নিরাশা এর দুই মাঝখানে থাকতে চাচ্ছি না। 2 সপ্তাহ আগে আমি বেশ আশাবাদী ছিলাম। আহ, খুব চট জলদি বোধহয় আবার নিরাশাবাদী দিকে চলে যাচ্ছি আর কি। তো আমি না, আপনি জনগণের আপনি নিরাশাবাদের দিকে কি আপনি চলে যাচ্ছেন, নাকি আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো জাতিটাই আসলে নিরাশার দিকে যাচ্ছে? এই প্রসঙ্গ যদি আপনি আনেন তাহলে আসলে একটু হিস্ট্রিক্যাল পয়েন্টে যেতে হয় আসলে। আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম বাংলাদেশের আহ, যে প্রাচীন কালটা, অর্থাৎ সিরাজউদ্দৌলা যখন পতন হয়, তখন বেসিক যেই রিজনটার কারণে পতনটা হয়েছিল সেটা হচ্ছে নিজেদের মধ্যেকার বিভেদ এবং মীর জাফরের মতো একজন সেনাপতির আহ, কি বলা যায় জন্ম হয়েছিল তখন। তো কেন জানি না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ হয়তো নিজেরাই নিজেদেরকে ধ্বংস করার জন্য সবসময় উন্মুখ থাকেন। তো একটা সুযোগ ছিল এই জুলাই আগস্টের যে ছাত্রদের আন্দোলনটা হলো, একটা সুযোগ ছিল ফিরে আসার, আর একটা নতুন কিছু তৈরি করার। কিন্তু কেন জানি আমি আসলে বর্তমান পরিস্থিতি, আপনি যেটা বললেন, বর্তমান পরিস্থিতি থেকে খুব একটা আশাবাদী হতে পারছি না। কেমন জানি সবকিছুর মধ্যে একটা মাকড়সার জাল, জটিলতার ভরপুর। বিশেষ করে এই ডিসেম্বরের লাস্ট উইকটা, এবং সেই লাস্ট উইক থেকে শুরু হয়ে আজ পর্যন্ত যেসব ঘটনা প্রবাহ বাংলাদেশে চলছে, ঘুরছে ফিরছে এবং আমাদেরকে নক করছে যে নতুন নতুন কিছু হতে যাচ্ছে, নতুন কিছু হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, আসলে কিছুদিন ধরে যেগুলো দেখতে পাচ্ছি যে জনাব ওয়াকার সাহেবের গতিবিধি, রাজনৈতিক
রাজনীতিবিদদের গতিবিধি, রাজনীতিবিদ বলতে আমি বড় দুইটি রাজনৈতিক দলের কথা বলছি, বিএনপি এবং জামায়াত ইসলামী। এই তাদের সমস্ত গতিবিধিগুলো ঠিক আমার কাছে মনে হচ্ছে না যে আমরা জনগণরা যা চাচ্ছি তাদের গতিবিধিটা আসলে সেই অ্যাঙ্গেলে যাচ্ছে। সো তাহলে কি আপনি মনে করেন যে এই যে রাজনৈতিক দলগুলো কি জনগণের বাইরে, জনগণ ছাড়াই কি রাজনৈতিক দল? আমার কাছে মনে হচ্ছে যেটা আসলে সত্যিকার অর্থে এই হিস্ট্রিক্যালি যেটা হচ্ছে প্রত্যেকটাই আমার কাছে মনে হচ্ছে পাওয়ার প্র্যাকটিসের জন্য উন্মুখ। অর্থাৎ বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের জনগণ ভালো থাকুক, সম্ভবত তাদের ধ্যান ধারণাটা সেটার চাইতে বড় জিনিস হচ্ছে যে আমি কি যা মানে তারা করতে নিজেরাই ভালো চাচ্ছি। থাকতে চাইছে, জনগণের প্রয়োজন নেই। এক্স্যাক্টলি, মানে তা না হলে আপনি একটা সোনার ডিম পাড়া হাঁসটা কিন্তু মেরে ফেলছেন মনে হচ্ছে আর কি আমাকে। আমার তাই মনে হচ্ছে আসলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই। আমি একটু হাসান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, এই যে ব্যাপারগুলো ঘটছে আসলে, আমরা উৎকণ্ঠিত, আমরা আবেগ আপ্লুত এই প্রবাস থেকে, যে আসলে আমাদের সোনার বাংলাদেশে একটা চমৎকার চমৎকার সমন্বয়ের সুযোগ এসেছিল আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। একটা মোটামুটি আমরা একটা চাবি পেয়েছিলাম, সোনার চাবি, স্বর্ণের চাবি। এই চাবিটা যদি আমরা ঠিক জায়গায় লাগাতে পারতাম, এবং এটা যদি, এই যে ডক্টর ইউনুস সাহেব আসলেন আমাদেরকে উদ্ধার করার জন্য, তাকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারতাম, হয়তো বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। ইতিমধ্যে একেবারে প্রথম দিকে আমরা তার অনেকগুলো কার্যক্রম দেখেছি, এবং আমি এটাও লক্ষ্য করছি যে খুব আহ, একেবারে নিকট কিছুদিনের মধ্যে তিনি একটু স্থিমিত হয়ে গেছেন। তিনি আর খুব বেশি আগাতে চাচ্ছেন না। তিনি দেখছেন যে আমি যাদের জন্য এত কিছু করছি তারাই আসলে আমাকে চাপার জন্য চেষ্টা করছে, ক্ষমতার জন্য উন্মুখ হয়ে আছে সবাই, এই জন্য মনে হচ্ছে তিনি চুপ হয়ে গেছেন। আমরা যতটুকু দেখেছি ইকোনমিক্যালি বাংলাদেশ অনেক দ্রুত আগাচ্ছিল। গত 4 মাসের 5 মাসের হিস্ট্রিতে আমরা দেখছি যে একটি ভঙ্গুর অর্থনীতিকে তিনি কিভাবে এগিয়ে নিয়েছেন। এবং তিনি খুব কয়েকদিন আগে একটি কথা বলেছেন যে বুদ্ধি থাকলে, বিবেক থাকলে এবং সততা থাকলে আসলে টাকার দরকার হয় না, টাকা ছাড়াই উন্নত হওয়া যায়। কারণ আপনার বুদ্ধি আপনাকে টাকা এনে দিবে। আমি একটু আপনার কাছ থেকে চাচ্ছি জানতে, হাসান ভাই, একটু যদি বিশ্লেষণ করেন। না, বুদ্ধি তো আর কিভাবে হবে? আপনি দেখেন যে যে বড় সমস্যা যেটা বাংলাদেশে কখনোই গত আহ, 9-10 বছরে কখনো ভালো ইলেকশন হয়নি, সেই ইলেকশনটা একটা ভালো ইলেকশন করার জন্য যে ধরনের সংস্কার দরকার, আমার মনে হচ্ছে যে এই যারা এখন ক্ষমতায় যেতে চায় তারা আহ, সেই সংস্কার গুলো তেমন গুরুত্ব দিয়ে করতে চাইছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলছেন যে একটা সহনশীল, টেকসই আহ, সংস্কার করে ইলেকশনে যাওয়াটাই ভালো হবে। কিন্তু আমি প্রত্যাশা করি যে ভালো সংস্কার হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেখানে ভালো সংস্কারের কোনো সুযোগ তাকে দেওয়া হচ্ছে না। এটা খুবই কষ্টের বিষয়। ফর এক্সাম্পল, যে কতটুকুন আহ, সংস্কার হলে পরে আমরা ইলেকশনে যাব, এই বিষয় নিয়েও এখনো তাদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত রয়েছে। তারা ভাবে যে সরকার যেন সময় ক্ষেপণ করছে, এরকম কথা বলছে। আবার কেউ কেউ বলছে এই সরকার তো অথর্ব সরকার, এই সরকার তো আহ, দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না, জনপ্রশাসনে অস্থিরতা কমাতে পারছে না, পুলিশকে রাস্তাঘাটে দায়িত্ব পালনে ব্যবহৃত করতে পারছে না। তার মানে সবকিছুই সরকারের ব্যর্থতা। তারা ভুলে যাচ্ছে এই এই যে আপনি জিনিসটা যে দ্রব্যমূল্যের কথা বললেন গত হাসান ভাই, 15 বছর বা আরো বেশি সময় ধরে যে জনপ্রশাসন পুরোটাই একটা কলুষিত রক্তে নিমজ্জিত ছিল, সেটা তো এই 3-4 মাসে পরিবর্তন করা যায় না। তারা এই জিনিসটা ভালো বুঝতে পারছে না। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এবং এরই মধ্যে আপনি আরেকটি প্রসঙ্গ এনেছেন, দ্রব্যমূল্যের দাম এরা কমাতে পারেনি। আমি গতকালকে খবরে দেখলাম যে বাংলাদেশে মূলা 3 টাকা কেজি। এটি সম্ভবত 30 বছর আগে ছিল। আর একটা ফুলকপি 2 টাকা, যেখানে একটা ফুলকপির চারা কিনতে হয়েছে কৃষককে 5 টাকায়, সেটি 2 টাকায় বিক্রি করতে হচ্ছে। অথচ ঢাকায় সেই ফুলকপি 50 টাকার নিচে নেই কোথাও, বা জেলা শহরগুলোতে নেই 40-50 টাকার নিচে। তাহলে কি আমরা ধরে নিব যে চাঁদাবাজি এখনো কমেনি? কারণ আগে আমরা ধরে নিতাম যে মফস্বল শহরগুলো থেকে 2 টাকার জিনিস
এখানে আস্তে আস্তে 50 টাকা হয়ে যায় চাঁদাবাজির কারণে। তার মানে কি এই সরকারের আমলেও চাঁদাবাজি কমেনি? যদি চাঁদাবাজি কমতো তাহলে কিন্তু একটা ফুলকপি যেখানে 2 টাকার কেনা সেখানে অন্তত 20 টাকা ধরা যেত। জি, আপনি আপনি ঠিকই বলেছেন, চাঁদাবাজি আসলে কমেনি। সবাই বলছে চাঁদাবাজির হাত বদল হয়েছে। তো যারা এইসব কথা বলছেন তারা বলছেন না কোন হাত এখন কাজ করছে। এটা কি আওয়ামীদের গোপন হাত, নাকি বিএনপির বাস্তব হাত? এটা কেউ বলছে না, কেউ সাহস করে বলতে পারছে তাহলে না এখানে আমাদের। এই যে আপনি আওয়ামী লীগের কথা বললেন আর বিএনপির কথা বললেন, জামাত সহ আরো যে ছোট ছোট দল আছে, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি আছে, তারা কি এগুলোর ভিতরে নাই আসলে? আপনি কি মনে করেন যে জামাত, জাতীয় পার্টি, আরো যারা আছে এরা চাঁদাবাজির মধ্যে নেই? না, আমি সেটা জানতে পারছি না। আমরা, সরকারও বলছে না, আর সোশ্যাল মাধ্যমও বলছে না, গভর্নমেন্টের কোনো মিডিয়া এটা বলছে না। তাহলে শুধু শুনছে যে চাঁদাবাজের হাত বদল হয়েছে। আমি খুবই দুঃখিত যে এটা কেন সরকারের থেকেও এটা বলা হচ্ছে না। আপনি যে যথার্থই বলেছেন, জি। অন্তত একটা উদাহরণ দিয়ে বলা উচিত যে এই জায়গায় আগে এরা চাঁদাবাজ ছিল, এখন এরা চাঁদাবাজ হয়েছে, একটা প্রমাণ হয়ে যাক। কিন্তু সরকারও বলছে না, কোনো মিডিয়াও বলছে না। মিডিয়ারা শুধু এই সরকারকে দোষ দিচ্ছে, কিন্তু তারা তো এখন মুক্ত, তারা গবেষণা করতে পারে, তারা ফিল্ডে যেতে পারে, কে কোথায় কোন অপকর্ম করছে সেটা তো তারা এসে না, মানুষকে অনেকে অনেকে তো প্রচার করতে এটাও পারে। বলছে, অনেকে তো এটাও বলছে, বলতে শোনা যাচ্ছে যে মিডিয়া, বিশেষ করে ইউটিউব মিডিয়ায় বেশ কিছু মানুষের কারণে বাংলাদেশে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হচ্ছে। সরকার এবং যারা সরকারের বাইরে আছে রাজনৈতিক দলগুলো, ওগুলোর ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আহ, খুব সুন্দর একটা কথা বলেছেন, এটার ব্যাপারে যদি একটু বলেন। জি, ওই সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা যদি এই দশকের ইতিহাস দেখি তাহলে ইউরোপ, আমেরিকা, পার্সিয়ান নানা ইতিহাস দেখলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো ভূমিকা পালন করছে সরকার পরিবর্তনের ক্ষেত্রে। আমাদের দেশেও সেটা ঘটেছে, উই অ্যাপ্রিসিয়েট ইট। বাট পাশাপাশি এটাও হচ্ছে যে এই সবার হাতে টেলিভিশন থাকাতে, সবার মুখের কথা বলার সুযোগ থাকাতে, এমন কিছু কথা, এমন কিছু ঘটনা এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে জনগণ বিভ্রান্ত হচ্ছে, যারা রাজ্য চালাচ্ছেন তারাও বিভ্রান্ত হচ্ছেন। তো এই কেমোফ্লেসিং কতক্ষণ চলবে, কে এটা নিয়ন্ত্রণ করবে, কেউ এখনো জানে না। সমাজের ক্ষতি যেটা সেটা কিন্তু হয়েই যাচ্ছে। মানে কেউ জানে না যে আসলে কি হবে কালকে। এই ধরনের সামাজিক একটা অবক্ষয়ের পরিস্থিতি এখন আছে আমাদের দেশে। যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা ঘটনার অন্তত 3-4 রকম ব্যাখ্যা পাবেন, এবং সবাই ওই ইউটিউব মানে চার দেয়ালের মধ্যে বসে সবাই ব্যাখ্যা করছেন। কেউ মাঠে গিয়ে খোঁজ খবর নিয়ে এসে বলছেন না। ঠিক আছে? তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমও আমাদের আমাদের বর্তমান যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ক্ষেত্রে অনেক দূর আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আমার আমরা সেই প্রত্যাশার কাছাকাছি যেতে পারছি না। তার মানে এই যে হাসান ভাই, আমি মুন্না ভাইয়ের কাছে আসছি আসলে, হাসান ভাইয়ের কাছে লাস্ট কোশ্চেন এখনকার মতো। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলছেন, যারা কথা বলাচ্ছেন, তাদের ভিতরে কি আসলে শুধু টাকা কামানোর জন্য একটা যে পন্থা, সেটার জন্য তারা আসলে সত্যকে লুকিয়ে রং মাখানোর চেষ্টা করছে? না হলে কেন এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হচ্ছে? তারা যদি সত্য বলে, সত্যকে যদি তুলে ধরে, তাহলে তো সব জায়গায় দুই দিক থেকে এই বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কথা না। কি বলবেন? আমি মনে করি যে সেখানে ব্যক্তিগত প্রাপ্তির বিষয়ে জড়িত আছে, আন্তর্জাতিক অথবা ভূ আঞ্চলিক শক্তিও সেখানে আহ, ক্রিয়াশীল থাকতে পারে। এটা অসংখ্য আমাদের মাথায় ধন্যবাদ। রাখতে হবে। ফলে বাংলাদেশকে মানে যথাযথ স্থানে আমাদের প্রত্যাশার জায়গায় পৌঁছে নেওয়ার জন্য আমাদের এই 2-3 ধরনের যে শক্তি অপশক্তি আছে দেশের ভেতরে এবং বাইরে, তারা ক্রিয়াশীল আছে, সে কারণে এরা বিভ্রান্ত হচ্ছে। আর ব্যক্তিগত মতলববাজি তো আছেই। আমাদের একটু আগে বলছিলেন মুন্না ভাই যে আমাদের মীর জাফর তো সবসময় থেকেছে, আমাদের সমাজেও সেটা আছে। হ্যাঁ, আমরা যেই সমাজেই যাই, আসলে একেবারে ছোট সমাজ থেকে বড় সমাজ, হুম। রাষ্ট্র একটা বড় সমাজ, আর আমরা যেখানে থাকি সেটা একটা ছোট সমাজ, সব জায়গায় আছে। আর সেটা আহ, এই যে যুগে যুগে আসলে মির্জাফরদের জন্যই একটা জাতি ধ্বংস হয়ে যায়, একটা জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই যে আমাদের ছোট সমাজ থেকে বড় সমাজে গিয়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই যে জাতি হিসাবে আমরা আগেও মির্জাফরের জাতি হিসাবে পরিচিত হয়েছি, এখনো হচ্ছি। এখানে আমাদের কিভাবে এগুলে আমরা একটা সৎ, আদর্শবান এবং নিষ্ঠাবান
জাতি হিসাবে সামনে এগোতে পারবো? মুন্না ভাইয়ের কাছে জানতে চাই। আসলে আপনার আগের জায়গাটাতে আবার একটু ফিরে যাই, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও আমার মতোই হতাশ। উনি অনেক বড় ব্যক্তিত্ব, বড় জায়গায় আছেন, আমি ছোট জায়গা থেকে দেখছি। তো মনে হচ্ছে যে তিনিও হতাশ, বাট আমরা আসলে একজন স্ট্রং লিডারও চাচ্ছি। তো তার থেকে হতাশা ঝেড়ে ফাইট করার একটা অবস্থান তৈরি করুক, আমি সেটাই কামনা করি। এবার আবারও একটু হিস্ট্রিতে যাচ্ছি। দেখেন বাংলাদেশের প্রত্যেকটা বিজয়ের ঘটনা, আহ, আমি তো আহ, পলাশির যুদ্ধের কথা বললাম, এর পরবর্তী আপনি যান বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেখানে ফাইনাল সাইনিংটা হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে। জি। আই ডোন্ট নো, আমি তখন ছোট ছিলাম, আমি অত ভালো বুঝিও না, কিন্তু আপনি দেখেন যে টোটাল বিজয়টাকে ঠিক মানে আমি ঠিক বলবো যে প্রশ্নবিদ্ধ থেকেই গেল। এরপরে আসেন এই যে জুলাই অগাস্ট, কিংবা পরবর্তীতে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করলেন, হঠাৎ করে বাকশাল গঠন করলেন। আই ডোন্ট নো হোয়াট কিন্তু ইজ দ্য আপনি যে রিজন। কথাটা বলছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রধান সেনাপতি ছিলেন, তাকেও তো পরবর্তীতে আহ, আহ, মানে গৃহবন্দী করা হয়েছিল, সেই ব্যাপারে একটু। না, গৃহবন্দী না, আহ, সেটা আবার অন্য বিতর্ক। মানে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনাতে একটা ছাপ থেকে যায়, সেই ছাপটা ঠিক আমি পলাশির যুদ্ধের মীর জাফরের যে ছাপ, সেই ছাপগুলো দেখতে পাই প্রত্যেকটা ঘটনায়। আজকে যে জুলাই আগস্টে ছাত্রদের যে আকাঙ্ক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষা কিন্তু মিলে গিয়েছিল বিধায় এই আন্দোলনটা কিন্তু সফল হয়েছিল। ঠিক আন্দোলন বলা যাবে না, এটা বলা যাবে যে আমাদের গণমৃত্যুটা সফল হয়েছিল। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আবারও আহ, আমার আহ, কি বলবো যে তাদের আত্মার সমবেদনা। মাগফিরাত কামনা করি। তো মূল ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই আকাঙ্ক্ষাটা আবার কোথায় যেন এসে ঠিক ওই কোনো একটা মীর জাফর মনে হচ্ছে যে এটা শেষ করে দিচ্ছে। আর এটা অবশ্যই আমরা চাই না। এখন আপনার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আহ, কোন জায়গাতে আসলে আমরা উন্নতি করতে পারি, কোন জায়গাতে আমরা হাত দিলে আসলে এই অবস্থান থেকে দূরে যেতে পারি। এর আগের আহ, জিনিসগুলোতে আমি বলেছি যে সংস্কার আমাদের প্রয়োজন আসলে একেবারে জিরো থেকে। তো এখন যেহেতু আসলে যেই অবস্থান আমি দেখতে পাচ্ছি, নিরাশার মধ্যেই আমি বলছি আসলে, তাতে করে মনে হচ্ছে না যে আমরা ওই পর্যায়ে যেতে পারবো। এখন আমাদের দরকার হচ্ছে যে আসলে সম্ভবত নির্বাচনের দিকে যেতে হবে। তো নির্বাচনের দিকে যেতে হলে যতটুকু প্রয়োজন ওই নির্বাচনটাকে ঠিক করার, সেটাকে আসলে রেসপেক্টফুলি ঠিক করে নেয়া। আর মানে অন্য যে কোনো দলই আসুক, আমি ব্যক্তিগতভাবে আসলে তাদের থেকে কোনো কিন্তু সেটা আসলে কিভাবে কিছু ঠিক করবেন? কামনা এই যে করি আমরা না। দেখছি মোটামুটি সর্ষের ভিতরে ভূত ঢুকে গেছে, আমাদের কাছে মনে হচ্ছে এখন। সেই জন্য আমি কথাটা বলেছি একটু আগে যে আমি আসলে ব্যক্তিগতভাবে নির্বাচন হলে যেই দলই আসুক না কেন, যদি পুরনো দল হয়, আমি আসলে তাদের থেকে কিছু কামনা করি না। বাংলাদেশের খুব ভালো কিছু হবে সেটা আমি কামনা করি না, কারণ আমরা অতীতে দেখেছি আসলে তাদের ইভেন কি নিজেদের মধ্যেই তো আসলে ডেমোক্রেসি নাই, নিজেদের দলের মধ্যেই ডেমোক্রেসি নাই। আহ, যে ভাবে আপনার একটা দলকে লিডারশিপ নেওয়া যায়, সেই অবস্থানটাই তো তাদের নেই। জামাতে ইসলামী কাগজে কলমে আছে, কিন্তু আমি আসলে ধর্মভিত্তিক দলগুলোকে খুব একটা পছন্দ করি না। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাদের অধিকার তো অবশ্যই আছে। সারা পৃথিবীতেই আমি দেখেছি যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে একটু সেন্সটা ডিফারেন্ট হয়ে যায়। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে সংস্কার অতটুকুই করা উচিত। যদি নির্বাচনের দিকে যেতে হয়, অন্তত ভালো নির্বাচনটা হোক। যাই হোক না কেন, ডেমোক্রেসিটা টিকে থাকুক, তাতে হবে কি আপনার আজকে না হোক এটা সুফলটা পাওয়া যাবে 20 বছর পরে হলে। তাহলে আমরা যদি এই সরকার একটি সংস্কারের মাধ্যমে একটা গণ্ডির মধ্য দিয়ে যদি রাজনৈতিক দলগুলোকে নিতে পারে, সবগুলো রাজনৈতিক দল একটা নীতি মেনে চলবে, তাহলে মনে হয় বাংলাদেশের মানুষ ভবিষ্যতে কিছুটা শান্তি দেখতে পাবে। সেটাই বলছি, যেমন আপনার কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে যে পাওয়ার অফ মানে ব্যালেন্স, যেটা হচ্ছে একজন প্রধানমন্ত্রী 2 বছর 2 টার্মের বেশি থাকতে পারবেন না, কিংবা আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকা উচিত। যদি আমাদের সংসদীয় পদ্ধতিটা থাকে, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা থাকা উচিত।
যে ক্ষমতাটা তাদেরকে ব্যালেন্স করতে বাধ্য করবে। আর হচ্ছে ধরেন জনগণের পক্ষের কিছু সংস্কার, যেমন আমি বলছি যে জনগণ যে ভোট দিতে যাবে সেই ভোটাধিকারটা সে যাতে সবসময়, কিভাবে জানি না আমি, কিভাবে বহাল রাখতে হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ডেমোক্রেসিটা টিকে থাকুক, বাকিটা হয়তো সময়ের সাপেক্ষে 10 বছর না হলেও 15, 20 বছর, 30 বছর পরে এটা ঠিক হয়ে যাবে। মূল কথা হচ্ছে ডেমোক্রেসিটা ঠিক থাকুক, আমি ডেমোক্রেসির পক্ষের লোক। অসংখ্য ধন্যবাদ মুন্না ভাই। আমি একটু হাসান আমজাদ ভাইয়ের কাছে যাও। হাসান আমজাদ ভাই, আমরা যে আশা নিরাশার দৈন্যতার মধ্যে আছি, সেখানে আমরা আসলে এই যে মুন্না ভাই বললেন, মুন্না ভাইয়ের যে চমৎকার আলোচনা করলেন, সেখানে তিনি আসলে আশা নিরাশার দৈন্যতার মাঝে একটা প্রাপ্তি খুঁজছেন। আপনি কি অ্যাড করবেন এখানে, যে আমাদের প্রাপ্তিটা কেমন হওয়া উচিত, আসলে আমরা কোন পথে এগোতে পারি? হ্যাঁ, আমাদের প্রত্যাশা তো সবসময় রাখতেই হবে। তবে আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলো তাদের জ্ঞান অনুসারে জনগণকে জনগণের পালস বুঝতে পারবেন, এবং সেইভাবে যতটুকুন ভালো সংস্কার করে এই নির্বাচনে যাওয়া দরকার সেটা তারা যাবেন। না হলে আমাদের বাংলাদেশের তরুণদেরকে আমি বলবো যে তোমরা জাগ্রত থাকো। পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আবু সাইদ যেমন বলেছিল, দেখো আমি 21 শতকের গ্রাম থেকে বলছি, আমি নুরুল দিনের আহ, রংপুর থেকে বলছি, আমি আহ, বেগম রোকেয়ার আহ, আলো স্পর্শ করে বলছি, আমি শেখ মুজিবের বাংলাদেশ থেকে বলছি, আমি বাংলাদেশের সংবিধানের সম অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজ বদ্ধপরিকর। তো আমি মনে করব যে আমাদের তরুণরাই আমাদের পথ দেখাবে। তারা জাগ্রত থাকবে, যতই অপ্রত্যাশিত ঘটনা আসুক না কেন তারা আবারও সামনে এসে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসান ভাই। আমরা আরেকটি ব্যাপার একটু দেখছি যে আমাদের তিনজন উপদেষ্টা মহোদয়ের ফেসবুক আইডি হ্যাক হয়েছে, এবং সেখানে হ্যাকাররা দাবি করেছেন যে তারা যে কষ্ট করেছে আন্দোলনে, সেটার স্বীকৃতি, পাশাপাশি প্রবাস থেকে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে, তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয়, দুটো দাবি তাদের। আপনি এই ব্যাপারে কি বলবেন, যে এই সরকার কি আসলে তাদেরকে, যারা সাইবারের সাথে জড়িত তাদেরকে এবং প্রবাসীদেরকে কোনো স্বীকৃতি দেয়নি? আমি মনে করি যে যে এরাও বিদেশের থেকে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন তারা বাংলাদেশের এই পরিবর্তনের জন্য একটা যৌক্তিক পজিটিভ রোল প্লে করেছেন। তাদের স্বীকৃতি দেওয়া মানে কিভাবে তারা স্বীকৃতি নিতে চান, পাবেন, কি চাইছেন তারা, তাদের আমার মনে হয় যে সরকারের সঙ্গে সামাজিক ক্রিয়াশীল শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত, রাদার দেন যে তারা এই যে সাইবার অ্যাটাক করে সারা দেশের মধ্যে একটা অশান্তি আবার তৈরি করা। এটা না করা ভালো। সবার সঙ্গে আলোচনা করা উচিত যে তাদের রোলটা তারা এইভাবে প্লে করেছে, এখন তারা কিভাবে আবার ভূমিকা পালন করতে পারে দেশের জন্য, সেটা তারা আলোচনা করতে পারে। আমি অ্যাগ্রেসিভ কোনো অ্যাক্টিভিটিস এখন যাওয়ার বিপক্ষে। আমার আমার যতটুকু আমি পুরো কনভারসেশনটা আমি শুনেছি, আমাদের সাইবার যোদ্ধারা তারা বলেছে যে আমরা আমাদের যে সাইবার সীমান্ত, সেটাকে আমরা যেমন পাহারা দিচ্ছি, এই যে বাংলাদেশের সামগ্রিক ইন্টারনেট সিকিউরিটি, বহিঃশত্রু যারা আছে, বাইরের অন্য দেশের লোকজন যখন সাইবার অ্যাটাক করার চেষ্টা করে, আমাদের বাংলাদেশের সাইবার যোদ্ধা যারা আছে তারা সেগুলোকে ঠেকায়। এই যে তাদের একটা বিশাল অবদান বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশের নিজস্ব কমিউনিকেশন সিস্টেমের হামলার হাত থেকে তারা যেভাবে বাঁচায়, সেখানে থেকে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা গণতান্ত্রিক ধারা, যেটা মুন্নাভাই বললেন যে গণতান্ত্রিক একটা ধারা আমাদের প্রয়োজন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা, সেটাকে বজায় রাখার জন্য তারা আসলে কাজ করেছে। তারা আন্দোলনের পক্ষে কাজ করেছে। তাদেরকে আসলে সরকার একটা ধন্যবাদ দিলে ক্ষতি কি? এবং যারা বিদেশ থেকে কাজ করেছে, সরকার একটা ধন্যবাদ তো দিতে পারে অন্তত, যে ওরা তো আসলে বেশি কিছু চাচ্ছে না, প্রবাসীরাও বেশি কিছু চাচ্ছে না, তারা চাচ্ছে একটা ধন্যবাদ দিতে। তো সরকার যদি সত্যি একটু কথা কি ধন্যবাদের হারুন আয়োজন ভাই, করে ক্ষতি কি, মুন্না ভাই? সত্যি কথা কি হারুন ভাই, যারাই এই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে বা যেভাবেই হোক জড়িত ছিল, তাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার স্বীকৃতি দেওয়া উচিত, ক্রিস্টাল ক্লিয়ার ধন্যবাদ দেওয়া উচিত। অর্থাৎ এই জায়গাগুলোতে আপনি যদি জটিলতা রাখেন, তার মানে হচ্ছে যে আপনার মধ্যে সমস্যা আছে। আপনি আপনি আসলে আহ,
এই খাতটাকে হয়তো ভিন্ন খাতে পরিবর্তিত করতে চাচ্ছেন। এইটাই আমার ধারণা আর কি। আমি সোজা সাপটা কথা বলি, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু গিভ দেম দ্য ক্রেডিট, হুএভার ইট ইজ। তাদেরকে আপনার অবশ্যই ক্রেডিটটা দেওয়া উচিত, এবং এতে কোনো রকম সংকীর্ণতা রাখা যাবে না। হ্যাঁ, একেবারে আপনি অত্যন্ত চমৎকার বলেছেন মুন্না ভাই। সরকার যদি চায় যে আমরা যারা আন্দোলন করেছে একেবারে কম্বাইনলি বলতে পারে, সেখানে নাম থাকতে পারে এরা 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 আন্দোলন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বাংলাদেশের স্বার্থে তারা করেছে। এই যে জিনিসটা যদি সরকারের কাছ থেকে তারা লিখিত পায়, একটা লিখিত আকারে যদি একটা সংবাদ সম্মেলন করে সরকারের কোনো কর্তা ব্যক্তি, একজন উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত যদি সেটা বলে, আমার মনে হয় সবকিছু সুরাহা হয়ে যায়। আমরা আমাদের পক্ষ থেকে, আমরা তো খুব ছোট মানুষ, আপনারা যারা সাইবার যোদ্ধা রয়েছেন, কাজ করছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের অবশ্যই। পক্ষে আপনারা প্রচুর কাজ করছেন এবং আপনাদের আপনাদের হাত ধরে বাংলাদেশ অনেক সমৃদ্ধির পথে এগিয়ে গেছে, যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। আপনাদের সাপোর্ট না থাকলে বাংলাদেশের ইন্টারনেট যোগাযোগ মাধ্যমকে নিরাপদ রাখা আসলেই সম্ভব নয়। আপনারা আমাদের জাতির গর্ব, আপনারা বাংলাদেশের গর্ব। আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে যেটি হাসান ভাই বললেন, মুন্না ভাই বললেন, আপনারা আমাদের সরকারের সাথে সরাসরি বসুন, সরকারের সাথে একটা কথা বলুন যে আমরা এটা চাই, আমরা এটা করলে আমরা পাবো। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আমরা আপনাদের সাথে আছি। হাসান ভাই কি বলবেন? জি, আমিও সেই কথা বলি। আমার ধারণা যে এই যে ডিক্লারেশন অফ জুলাই যেটা হতে যাচ্ছে, আমার ধারণা তাদের ভূমিকাটা ওখানে অ্যাকনলেজ করা হবে। সেটাই একটা ভালো পথ সবাইকে মনে রাখার জন্য। আর আমরা কোনো প্রতিহিংসার দিকে না যাই, আমরা দেশের কর্তৃপক্ষরা এখন মুক্ত আছে, তাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি, সেদিকে যাই, সেটাই ভালো। সব আহ, মিলিয়ে আমরা বাংলাদেশকে ভালোবাসা উচিত প্রত্যেকে। আমরা যদি আমাদের মাতৃভূমিকে ভালোবাসার চেষ্টা করি, নিজের পার্সোনাল কোন রকমের গেইন করার চেষ্টা বাদ দিয়ে আমার বাংলাদেশের ভালোর জন্য, বাংলাদেশের মানুষের ভালোর জন্য, বাংলাদেশের অর্থনীতির ভালোর জন্য যদি কাজ করি, আমার মনে হয় পুরো বাংলাদেশটা একটা বিন্দুতে গিয়ে একাত্র হবে। প্রত্যেকের আশা, চাহিদা, সব যদি এক জায়গাতে একত্রিত হয়, তাহলে যে ওই যে নিরাশার দৈন্যতা, সেটা ঘুচে যাবে। মুন্না ভাই। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাই সবসময়, একদল ভারতমুখী, একদল চীনমুখী, একদল পাকিস্তানমুখী, একদল ধর্মমুখী, একদল অমুকমুখী তমুকমুখী। আসলে আমাদের প্রত্যেকের হওয়া উচিত হচ্ছে বাংলাদেশমুখী। বাংলাদেশমুখী। তো এই এই মুখীটা যদি না হতে পারি, তাহলে আসলে ওই একই কথা, আমরা হয়তো বা সোনার হাঁসটাকেই মেরে ফেলছি আসলে। যে হাঁসটা আমাদেরকে এই আমাদের এই একটা অসাধারণ সুন্দর একটা জাতি উপহার দিয়েছে, সেই জাতিটা হয়তো আর সেভাবে থাকবে না। তো এই মূল কথা হচ্ছে যে বাংলাদেশমুখী সবার হওয়া উচিত, নট পাওয়ার মুখী। আমরা কেন জানি মনে হচ্ছে আহ, সেই পুরনো দলগুলো সেই একই রকম, তাদের মধ্যে সেই ফ্যাসিবাদ লক্ষ্য করা যাচ্ছে। হয়তো বা এটাও হতে পারে যে পাওয়ারে না গেলে আসলে তো আপনার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যেটা আপনি করতে চাচ্ছেন সেটা পূরণ হয় না। কিন্তু আপনাকে তো বুঝতে হবে, দেখতে হবে জনগণের পালস। তো বাংলাদেশ মুখী হওয়াটাই ভালো। হ্যাঁ, বাংলাদেশমুখী কি আসলে, আমরা তো 54 বছর অপেক্ষা করেছি, 54 বছর অলরেডি ওভার। এই 54 বছরে তো কেউ আসলে বাংলাদেশমুখী হয়নি। তারা তাদের নিজস্ব দলের নীতিমুখী হয়েছে, অথবা নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য প্রত্যেকটি দল কাজ করেছে। এমন কোন দল কি আছে বাংলাদেশে আসলে তারা বাংলাদেশের স্বার্থে কাজ করেছে পুরোপুরি? আসলে আপনার আপনি আপনি হারুন ভাই, আমরা যেই দেশে থাকি, ইউএস এর কথা যদিও ডেফিনেটলি আপনার কোনোভাবে ইউএস এর সাথে বাংলাদেশের তুলনা চলে না। সেটা ইন নো রেসপেক্ট কোনোভাবেই চলে না। কিন্তু তাদের একটা জিনিস আমরা হয়তো গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে যে জাতীয় নীতির ব্যাপারে তারা কিন্তু একদম একই জায়গায়। তাদের মধ্যে যত রকম কিছুই থাকুক না কেন, জাতীয় নীতিতে তারা ঠিক যেই অবস্থানে থাকলে আমেরিকার ভালো হয়, সে নীতিটাই তারা গ্রহণ করে। আমি আসলে বলতে চাচ্ছি বাংলাদেশমুখী সেই অবস্থানটাই বাংলাদেশিদের মধ্যে হোক, বাংলাদেশের রাজনৈতিক দলদের মধ্যে হোক। বাট এগেইন, আজকে সকালে একটু কথা হচ্ছিল হাসান ভাইয়ের সাথেই, যে ফ্যাক্ট এবং ফিকশন, ফিকশন এটা হচ্ছে আমাদের ফিকশন, যে আমরা চাই সেটা। এখন ফ্যাক্ট কি হবে সেটা আমাদের নেতৃত্ব যারা দিচ্ছেন তারাই হয়তো ঠিক করবেন। আমরা হয়তো এখান থেকে কিছুটা অ্যাডভাইস করতে পারি বা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মুন্না ভাই। হাসান আমজাদ ভাই, আমরা
এই যে মুন্না ভাই বললেন, আমাদের জাতি হিসাবে একটা জায়গায় যাওয়া উচিত, একটা পজিশনে আমাদের কেন্দ্রবিন্দু থাকা দরকার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না বলে আমি আমাকে ভালোবাসি, সোনার বাংলা যেখানে খুশি সেখানে যাক, এই চিন্তা ভাবনাকে বাদ দেওয়ার একটা মানসিকতা কি বাংলাদেশে তৈরি হবে আসলে? আমাদের ডক্টর ইউনূস স্যার যেটা চেয়েছিলেন, যে এই যে মুন্না ভাই বললেন বাংলাদেশে আমেরিকার মতো এমন একটা কালচার গড়ে উঠুক যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের মাতৃভূমিকে সম্মান করবে, নীতিটা এক জায়গায়। আমরা আমরা আমাদের মাতৃভূমিকে সম্মান করব, দেন অন্য কিছু। আপনি কি বলবেন? জি, এটাই তো কিন্তু এবারই একটা বড় সুযোগ। উনি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় যখন আসলেন, উনি তখনই কিন্তু বলেছিলেন যে আমরা সব এক পরিবার। ওনার ভেতরে কিন্তু এই স্বপ্নটা রয়েছে। তো এই এক পরিবার হতে গেলে আমাদেরকে সবাইকে ওই দেশমুখী হতে হবে। আমাদের আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে, আমাদের জিওপলিটিক্যাল পলিসির ক্ষেত্রে, আমাদের ইকোনমিক পলিসির ক্ষেত্রে, আমাদের এডুকেশন পলিসির ক্ষেত্রে আমাদের দেশমুখ হতে হবে। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল না। বাংলাদেশের জন্য যেটা মঙ্গলজনক সেইখানে আমাদেরকে স্টিক করতে হবে সবাইকে। আমি সেইটাই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ হাসান আমজাদ ভাই, অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক আহমেদ মুন্না ভাই। অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাদের ব্যস্ততার মাঝেও, এবং আশা করি মাঝে মাঝে এরকম সময় পাবো। এই সময়টা আসলে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমরা আসলে সবাই যারা প্রবাসে থাকি বাংলাদেশকে ভালোবাসি। আহ প্রবাসী যারা বাংলাদেশের বাইরে আমরা থাকি তাদের মাতৃভূমিকে ভালোবাসার ব্যাপারে কোনো খাত থাকে না, আসলে একেবারে নিখাদ ভালোবাসা। এই জন্য আমরা প্রবাসীরা এখানে থেকে একটা উৎকণ্ঠায় থাকি, আমাদের বাংলাদেশ কেমন চলছে, কেমন চলবে, কেমন হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা সকলে চাই আমরা এই যে প্রবাস থেকে আমাদের কষ্টার্জিত অর্থটা প্রেরণ করছি, সেই অর্থটা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজে লাগুক, বাংলাদেশের উন্নয়নের কাজে লাগুক, বাংলাদেশের অর্থনীতির কাজে লাগুক। বাংলাদেশ আমাদের সকলের ভালোবাসার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। আমার সোনার বাংলা হেসে উঠুক, আমার সোনার বাংলা জ্বলে উঠুক, আমার সোনার বাংলা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দেশ হোক, যাতে করে প্রবাসে বসে আমরা বলতে পারি আমি বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশ বিশ্বের মাঝে একটি উন্নত দেশ, বিশ্বের মাঝে একটি সত্যবাদী দেশ, বিশ্বের মাঝে একটু ভালো মানুষের দেশ, সুখী মানুষের দেশ, সমৃদ্ধ মানুষের দেশ, এবং সমৃদ্ধ নগরীতে পরিপূর্ণ আমাদের বাংলাদেশের শহরগুলো। আহ প্রিয় দর্শক, আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা সকলে বাংলাদেশকে ভালোবাসি, আশা করি আপনারা সকলে বাংলাদেশকে ভালোবাসবেন। আমাদের কোনো দল নেই, আমরা প্রবাসী, আমরা বাংলাদেশের জন্য কথা বলি। আপনারা যারা বাংলাদেশে থেকে দল করেন তারা দয়া করে আমাদের উপর রাগ করবেন না, আমরা আপনাদেরকেও ভালোবাসি। আমরা চাই আপনারা দল পরে করেন, আগে বাংলাদেশকে ভালোবাসেন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হাসান আমজাদ ভাই। আসসালামু আলাইকুম মুন্না ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি এবং হ্যাপি নিউ ইয়ার এগেইন। হ্যাপি নিউ ইয়ার। শুভরাত্রি হাসান ভাই। হ্যাপি শুভরাত্রি। নিউ ইয়ার।